হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ। আরও একটা কিন্তু রিভিউয়ের আপডেট নিয়ে চলে এসেছি, ম্যাচ রিপোর্ট আর ম্যাচ অ্যানালিসিস নিয়ে চলে এসেছি। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ 2-0। অবশ্যই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের এই ম্যাচে ইন্ডিয়া জিতে কিন্তু অবশ্যই তাদের যে এশিয়ান কাপে কোয়ালিফায়ার করার পসিবিলিটি সেটা অনেকটা বাড়িয়ে দিল। মোস্টলি নেক্সট দিন ড্র করলেই কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করে যাবে এশিয়ান কাপে। তো সেই সব কথা রাখি, আজকের ম্যাচ অ্যানালিসিসটাই আসি। তো তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তোমরা জানো যে কালকে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে 2-0 অর্থাৎ 2-0 গোলে কিন্তু হারিয়ে পরাজিত করেছে। দুটি গোলই করেছেন ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী। তো এখনও অবধি ভারতবর্ষের ফুটবল টিমের অ্যাটাকের মূল স্তম্ভ যেই আসুক যেই চলে যাক, সুনীল ছেত্রী কনস্ট্যান্ট। এজ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, স্টিল তোমরা যদি কালকে দুটো গোল দেখো কোনোভাবেই বুঝতে পারবে না যে সিনিয়র মোস্ট প্লেয়ার অফ দিস স্কোয়াড। তো সেসব নিয়ে অবশ্যই পরে আসছি, পরপর বিষয়গুলোয় আসি কী কী আলোচনা করার আছে আজকে। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করার আছে, অবশ্যই তোমরা প্রত্যেকেই সেই বিষয়টা নিয়ে একটু খুঁত করবে যে কি হলো কালকে, লাইন আপটা কীরকম ছিল, লাইন আপটা এই রকম কেন ছিল। বিকজ ফার্স্ট অফ অল তো প্রীতম কোটাল ড্রপ করা হয়েছিল, প্রীতম কোটালকে ম্যাচ ড্রপ করেছিলেন, কী রিজন জানি না, মোস্টলি ট্যাকটিক্যাল কারণেই তিনি ড্রপ করেছিলেন। সেখানে প্রীতমের জায়গায় তিনি চিংলেনসানা সিংকে খেলিয়েছেন। অবভিয়াসলি চিংলেনসানা আউটফুল সিদ্ধান্ত, ডিবেটেবল সিদ্ধান্ত কিন্তু প্রীতমকে ড্রপ করার মতো কোনো রিজন কিন্তু ছিল না, বিকজ প্রীতম ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট ডিফেন্ডার অফ দ্য কান্ট্রি। অ্যাকচুয়ালি যদি দেখা যায় দুজনেই কিন্তু প্লেস ডিজার্ভ করে। আর কালকে কিন্তু প্রীতমকে ড্রপ করে সানাকে খেলানো হয়। এর পাশাপাশি 3 ব্যাক ফরমেশনে কিন্তু খেলেন কালকে ইগর স্তিমাচ। তিনি কিন্তু ডিফেন্সটাকে স্ট্রং রাখতে চেয়েছিলেন, তিনি কিন্তু ডিফেন্সের যে ওয়াল সেটাকে কিন্তু ব্যাকলাইন সেটাকে কিন্তু ভীষণ রকমভাবে স্ট্রং রাখতে চেয়েছিলেন নিজেদের হাফে, নিজেদের থার্ড হাফে। তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি খেলেন কালকে 3 জন ব্যাক, এবং সেখানে ডান দিকে তিনি খেলেন সানাকে, মাঝখানে অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি ঝিঙ্গান, এবং বাঁ দিকে অর্থাৎ লেফট সেন্টার ব্যাকে তিনি সারপ্রাইজিংলি খেলেন কিন্তু শুভাশিস বোসকে। বিকজ সারপ্রাইজিং কেন বলছি, শুভাশিস বোস ওয়াজ নট আ প্লেয়ার লাইক টু প্লে ইন সেন্টার ব্যাক। বিকজ শুভাশিস বোসকে তোমরা যদি দেখে থাকো, অবভিয়াসলি হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট লেফট ব্যাক অফ দ্য কান্ট্রি। তিনি কিন্তু সেন্টার ব্যাক নন, অর্থাৎ সেন্টার ব্যাক দেখো ঝিঙ্গানকে যদি আমি ডেস্ট্রয়ার ফুটবলার হিসেবে ধরি, অর্থাৎ তিনি যদি যে বক্স, সেই বক্সের কাছাকাছি বলগুলোর যে অ্যাটাক সেগুলো যদি তিনি নষ্ট করেন, তো অন্য দুজন সেন্টার ব্যাক কিন্তু মোস্টলি বিল্ড আপ হওয়া উচিত, যারা কিন্তু খেলাটা তৈরি করবে একদম ডিফেন্স থেকে। তো সেইখানে শুভাশিস বোস উইথ দ্য বল কিন্তু নট আপ টু দ্য মার্ক। তো সেই ক্ষেত্রে তাকে যে কেন বাঁদিকে সেন্টার ব্যাক হিসেবে খেলানো হলো এবং কেন 4 ব্যাক ফরমেশনে তিনি গেলেন না, ম্যাচ গেলেন না, সেটা অবশ্যই একটা ডাউটেবল কোয়েশ্চেন। কালকে অবশ্যই সেরকম কোনো থ্রেট ছিল না, তো সেই ক্ষেত্রে সাকসেসফুল হয়ে গিয়েছে তার ট্যাকটিক্সটা। বিপিন সিংকে তিনি খেলিয়েছিলেন উইং ফুল ব্যাকে। তো উইং ব্যাকে তিনি যে খেললেন সেখানে কিন্তু তার যে পারফরমেন্স সেটা নিয়েও পরে বলছি, বিকজ বিপিন কখনোই কিন্তু একজন উইং ব্যাকে খেলার মতো প্লেয়ার নন। তিনি সবসময় কিন্তু অ্যাটাকিং প্লেয়ার, তার মেন্টালিটি তোমরা দেখেছো মুম্বাই সিটিতে। প্লাস আলাদা করে বলবো সুরেশ সিং ওয়াংজামের কথা। তোমরা অনেকেই সুরেশ সিংকে ক্রিটিসাইজ করছো, বাট যদি তুমি দেখো যে কাতারের মতো টিমের এগেনস্টেও সুরেশ কিন্তু উইং ব্যাকের যে জায়গা সেটা কিন্তু সামলিয়েছেন সাকসেসফুলি, যেটা কিন্তু বিপিন কালকের ম্যাচে করতে পারেন। তো সুরেশ ওয়াজ প্রিটি ইমপ্রেসিভ। দেন উদান্তা, ব্রেন্ডন দুজনেই কিন্তু ইনক্লুড হয়েছিলেন কালকের ম্যাচে। ব্রেন্ডন বেস্ট চয়েস ছিলেন, এবং তিনি ফিরে আসে কিন্তু ভারতের মিডফিল্ড আলাদাই একটা প্লেস পেয়েছে বলা চলে। তো মোটামুটি এরকমই ছিল লাইন আপ। উপরে অবশ্যই ছিলেন ক্যাপ্টেন লিডার লেজেন্ড এবং মনভীর সিং, নাম্বার 9 এবং নাম্বার 11। তো এরপরে কিন্তু আমরা চলে আসবো একটু ট্যাকটিক্যাল অ্যানালিসিসে। কী রকম ছিল কালকের ভারতের খেলা। দেখো, ইন্ডিয়ার খেলা দেখতে গেলে ট্যাকটিক্যালি কিন্তু সেরকমভাবে ভাবলে হবে না যে আমি স্পেনের ম্যাচকে দেখছি বা পেপ গার্দিওলার বার্সেলোনার খেলা দেখছি, সেরকমভাবে দেখলে কিন্তু হবে না। ইন্ডিয়ার ম্যাচ ময়দানি ম্যাচ, অবশ্যই ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ফুটবলার এসে মিলিত হয়েছেন একটা জায়গায়। কিন্তু যাই বলো না কেন, ইন্ডিয়া কালকে ট্যাকটিক্যালি অবভিয়াসলি আমার তো পার্সোনালি মনে হয় সেরকম স্ট্রং ছিল। হ্যাঁ, পজিশনাল গেম খেলা হয়েছে, ফিজিক্যাল গেম খেলা হয়েছে, ব্যাকলাইন যথেষ্ট স্ট্রং ছিল, স্টেবল ছিল। ঝিঙ্গান একের পর এক বাংলাদেশের অ্যাটাক কিন্তু ডিফিউজ করে দিয়েছেন। অবশ্যই সেরকম কোনো থ্রেট না ছিল না, কিন্তু ঝিঙ্গান কোনো যে থ্রেট সেটা বুঝতেই দেননি। চিংলেনসানা সিং, ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট প্লেয়ার অফ দ্য কান্ট্রি।
চিংলেনসানা সিং কিন্তু অ্যাটাক বিল্ড আপে খুব ভালো হেল্প করছিলেন উইথ দ্য বল। পাশাপাশি উইং প্লের যদি কথা বলি, সেখানে কিন্তু উইং প্লে সাকসেসফুল ছিল না। অবভিয়াসলি বারবার উইং প্লের চেষ্টা করছিল ইন্ডিয়ান টিম, বিপিন সিং এবং এদিকে ডান দিকে সুরেশের মাধ্যমে, কিন্তু সেগুলো মোটেই সাকসেসফুল হচ্ছিল না। বিকজ দেখো, আমি যেরকম বলছিলাম যে বিপিন ওয়াজ নট আ উইং ব্যাক, হি ইজ অবভিয়াসলি আ লেফট উইঙ্গার। বিপিনের যে ফাইনালে গোলটা দেখবে, বিপিন কিন্তু কখনোই প্রেশারে থাকে না। তোমরা যদি বিপিনকে কোনো একটা দায়িত্ব দাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিপিন প্রেশারে পড়ে যায়। বিপিন একজন ফ্রি প্লেয়ার, তুমি যদি তাকে উইদাউট বল খেলতে দাও, তাহলে পজিশনাল গেম খেলার বদলে তিনি কিন্তু খুব সুন্দরভাবে গেম সেন্স লাগিয়ে ঠিক পজিশনে পৌঁছে যাবেন। তো সেই ক্ষেত্রে বিপিনকে উইং ব্যাকের জায়গা দেওয়া এবং সেখানে বারবার তারিক কাজীর সাথে তার যে কন্ট্রাডিকশন, তার যে লড়াই, সেটাতে কিন্তু তিনি বারবার পরাজিত হচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাও যে সেই কারণে বিপিন সিংকে হাফ টাইমে তুলে নিয়ে আসে আশিককে নামানো হয়, বিকজ আশিক বেটার ডিফেন্ডার এবং আশিক নাম্বার 9-এও খেলেছে। আশিক তুলনামূলক ভার্সেটাইল প্লেয়ার উইথ অ্যান্ড উইদাউট দ্য বল। তো সেই ক্ষেত্রে বিপিনের জায়গায় আশিককে নামানো হয় এবং এরকমই মোটামুটি ব্যাপারটা ছিল। আর বহুত মানে খুবই ফিজিক্যাল গেম হচ্ছিল। বাংলাদেশের প্লেয়ারদের লাক ভালো, যে রেফারি তাদেরকে মিনিমাম 2টো লাল কার্ড দেখাননি। একজন বাংলাদেশি মানুষের সাথে আমার কথা হচ্ছিল, তো তিনিও বলছিলেন যে বাংলাদেশি প্লেয়ারদের লাক ভালো যে তাদেরকে রেফারি কার্ড দেখায়নি। আর রেফারিং ওয়াজ শো শিট, রেফারিং এত খারাপ ছিল যে কিছু বলার নেই। বিকজ তোমরা দেখেইছো যে মানে অবভিয়াস কার্ড সেগুলো কিন্তু দেওয়া হয়নি ইন্ডিয়ার ফেভারে। বিকজ অত্যন্ত ফ্রাস্ট্রেটিং রেফারিং ছিল কালকে। বিকজ জেনারেলি রেফারিং নিয়ে আমি কিছু মন্তব্য করি না, আলাদা করে মানে বলতে হচ্ছে আজকে রেফারিং অত্যন্ত খারাপ ছিল। অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই, বিকজ জিতেছি ম্যাচ, সেক্ষেত্রে অজুহাত দেওয়ার কোনো জায়গা থাকে না। কিন্তু রেফারিং এত খারাপ ছিল, বিকজ আই হ্যাড টু মেনশন দিস। তো এরকমই ব্যাপার। আর অবশ্যই বাংলাদেশের দু একজন প্লেয়ারের কথা বলি। তারেক কাজী ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিফেন্ডার হতে পারেন তাদের দেশের হয়ে। কালকে আগের দিন আকাশ বারবার তার কথা বলেছেন, অবভিয়াসলি তিনি কিন্তু ভালো পারফরমেন্স করেছেন। বিপিনকে ভালোভাবে সামলেছেন, ভালো পারফরমেন্স তিনি তার দলের হয়ে করেছেন। আর বাংলাদেশ ডিফেন্স ব্যাকলাইন কিন্তু বারবার ইন্ডিয়ান যে অ্যাটাকার মনভীর বলো, কখনো সুনীল বলো, উদান তাকে বলো, বারবার কিন্তু বটল করে নিচ্ছিল। ফলে প্রবলেম হচ্ছিল যে খেলাটা মাঝমাঠেই ঘোরাফেরা করছিল, চান্স ক্রিয়েট করছিলেন ব্র্যান্ডন, কিন্তু ব্যাপারটা সাকসেসফুল হচ্ছিল না। তো সেকেন্ড হাফে কিছুটা বুস্ট আসে, আশিক নামায়, মোহাম্মদ ইয়াসির কিন্তু উদান্তার মতো ডান দিক ছেড়ে একটু মাঝমাঠে চলে আসেন, বিটুইন দ্য লাইন্স খেলা শুরু করেন। ফলে উদান্তার জায়গায় তিনি কিন্তু একটু ভিতরে ঢুকে খেলেন এবং ব্র্যান্ডন এবং গ্লেন মার্টিন্সের থেকে বল নিয়ে তিনি কিন্তু একের পর এক বল সাপ্লাই করতে শুরু করেন ভিতর দিকে। তারপরে কিন্তু চলে আসবো মিডফিল্ড মাইস্ট্রোদের কথা। মিডফিল্ড মাইস্ট্রো কারা? গ্লেন উইথ অ্যান্ড উইদাউট দ্য বল এবং ব্র্যান্ডন উইথ দ্য বল। অসাধারণ গেম প্লে। আলাদা করে বলতে গেলে এই ম্যাচ থেকে ইন্ডিয়ার প্রাপ্তি কিন্তু তাদের মিডফিল্ড। গ্ল্যান মার্টিন্স গোয়াতে তিনি অসাধারণ পারফরমেন্স করলেন, এফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও তিনি কিন্তু ব্রিলিয়ান্ট পারফরমেন্স করলেন। তো গ্লেন মার্টিন্স কিন্তু কালকে ব্রিলিয়ান্ট খেলেছিলেন। তাকে আমরা কাশিবের সাথে তুলনা করতে পারি, কান্তের সাথে তুলনা করতে পারি। সত্যি বলতে গেলে তিনি যেরকমভাবে সামনে দাঁড়িয়েছিলেন, বল রিসিভ করছিলেন, বিল্ড আপে সাহায্য করছিলেন, উইদাউট দ্য বল পজিশন নিচ্ছিলেন, বারবার বল কেড়ে নিচ্ছিলেন বাংলাদেশ অ্যাটাকারদের থেকে, বল তৈরি করছিলেন, ব্রেন্ডনের সাথে 1-2 খেলছিলেন, ব্রেন্ডনের জন্য বল তৈরি করছিলেন, ব্রেন্ডনকে পিছনে যেতে দিয়ে নিজে সামনে আসছিলেন। অত্যন্ত সুন্দর খেলা কিন্তু ছিল কালকে ভারতের এই মিডফিল্ড যুগলের মধ্যে। এবং তার পাশাপাশি ব্রেন্ডনকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, মানে ফাইনেস্ট ট্যালেন্ট, মোস্ট ট্যালেন্টেড মিডফিল্ডার বলা চলে এই মুহূর্তে ভারতে। অবশ্যই আপুইয়া কথা তো এখন বলছি না, আপুইয়া টিমে ছিল না, বাট ব্র্যান্ডন কালকে 7টা চান্স ক্রিয়েট করেছে, 60-65টা সাকসেসফুল পাস খেলেছে, একের পর এক সাকসেসফুল সেট পিস নিয়েছে। তো ব্র্যান্ডনকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ব্র্যান্ডন কালকে তিনি যে সুভাষিস বোসের যে বিল্ড আপ প্লে, যেটা উইক বিল্ড আপ প্লে অ্যাজ এ সেন্টার ব্যাক, সেখানেও কিন্তু তিনি সুভাষিস বোসের কাছে পৌঁছে যাচ্ছিলেন, সেখানেও কিন্তু তিনি তাকে বল তৈরি করতে সাহায্য করছিলেন নিচ থেকে। ফলে ব্র্যান্ডন আলাদাই এরকম খেলেছেন অবশ্যই বলা চলে। এবং এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ডিফেন্সের কথা। চিংলেনসানা সিং, শান্তেশ জিঙ্গন, সুভাষিস বোস। অবশ্যই সুভাষিসের জায়গায় আমি প্রেফার করতাম প্রীতম কোটালকে। তিনি যে কোনো জায়গায় সেন্টার ব্যাক খেলতে পারেন যে কোনো দিন। তো যাই হোক, সেটা হয়নি, কিন্তু সেই ক্ষেত্রে সুভাষিস বোসও মোটামুটি পারফরমেন্স করেছেন। তবে হ্যাঁ, তার পাসেস ইত্যাদি মোটেই ভালো ছিল না, কিন্তু সেটা ব্র্যান্ডন মেকআপ করে দিয়েছেন। আর চিংলেনসানা সিং উইথ দ্য বল এত ভালো প্লে, খুব কম ডিফেন্ডার কিন্তু রিসেন্ট পাস্টে ইন্ডিয়ার হয়ে খেলেছেন।
বল তৈরি করে বারবার ফ্ল্যাঙ্ক সুইচ করা, বারবার লং বল বিল্ড আপ করা, উইং দিয়ে বল তৈরি করার ক্ষেত্রে ফার্স্ট স্টার্ট দেওয়া এবং উইথ দ্য বল বারবার বাংলাদেশের ডিপ ডিফেন্স পর্যন্ত ঢুকে যাওয়া, এটা কিন্তু বারবার চিংলেন সানাসিন করছিলেন। এবং লাস্টলি ইন্ডিয়ার অ্যাটাকের কথা। ইন্ডিয়া কিন্তু যে অ্যাটাক সেটা কিন্তু মোটেই আপ টু দ্য মার্ক ছিল না, এবং যদি কালকে ম্যাচটা ড্র হয়ে যেত অত্যন্ত ফ্রাস্ট্রেটিং একটা ড্র হতো, বিকজ বাংলাদেশকে হারানো উচিত ছিল, বিকজ বাংলাদেশ সেরকম কোনো পারফরমেন্স তারা করেনি, বারবার কিন্তু অত্যন্ত ডিফেন্সিভ খেলছিল। তো সেই ক্ষেত্রে একদম লাস্ট মোমেন্টে গিয়ে আশিক কুরুনিয়ানকে নিয়ে আসার পর আশিক কিছুটা ফ্রিলি খেলতে শুরু করেন, মোহাম্মদ ইয়াসির কিছুটা ফ্রিলি খেলতে শুরু করেন, ফলে নাম্বার 9 আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড তিনি কিন্তু একটু ট্র্যাক ব্যাক করার জায়গা পান, তিনি কিছুটা ড্রপ করেন, তিনি কিছুটা ফাঁকা খেলতে শুরু করেন, ফক্স ইন দ্য বক্সের মতো খেলা শুরু করেন, যেরকম তিনি ফার্স্ট হাফে খেলছিলেন না। ফার্স্ট হাফে যে কাজটা মানভীর করার চেষ্টা করছিলেন কিছুটা, তো যাই হোক তিনি ফাঁকায় খেলা শুরু করেন, এবং তারপরে আশিকের অসাধারণ একটা ক্রস। এবং তোমরা যদি সুনীলের ফিনিশিং দুটো দেখো তাহলে বুঝতেই পারবে যে তিনি অ্যাকচুয়ালি কিন্তু মানে তিনি ডিজার্ভ করেন ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট লিগে খেলার। যাই হোক সেটা আর হলো না, সাইড নেটে অসাধারণ ফিনিশ করলেন, তারপরে সেকেন্ড গোলটাও তিনি অসাধারণভাবে টপ কর্নারে ফিনিশ করলেন, এবং অবভিয়াসলি দ্য স্কোর ওয়াজ 2-0 অ্যান্ড উই বেট বাংলাদেশ 2-0 অ্যান্ড উই ক্যান কোয়ালিফাই ফর এফসি এশিয়ান কাপ। এবং আমরা চাইবো যে আমরা এফসি এশিয়ান কাপটা খেলি এবং এরকম ব্রিলিয়ান্ট পারফরমেন্স করা শুরু করি। তবে হ্যাঁ, কিছু জায়গা অবশ্যই মেরামতের রয়েছে, স্টিমার সহ কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ হয়তো করলে ভালো করতেন, অবশ্যই আমি বলার কেউ নই। কিন্তু যাই হোক এই ছিল পুরো ব্যাপারটা, এই ছিল ট্যাকটিক্যাল অ্যানালিসিস এবং ম্যাচ রিপোর্ট। আমার কি মনে হলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই।